প্রিয় দর্শক, সমকাল সংবাদ পর্যালোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি মামুন সোহাগ। সমকাল পত্রিকার আজকের প্রধান শিরোনাম ছিল কষ্টে চলা মানুষের উপর চাপ আরও বাড়ল। আর এই গুরুত্বপূর্ণ রিপোর্টটি করেছেন সমকালের সিনিয়র রিপোর্টার মেজবাউল হক। কথা বলবো তার সঙ্গে। সমকাল স্টুডিওতে আছেন মেজবাউল হক। মেজবাউল ভাই, আপনাকে সমকাল স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আপনি রিপোর্টে উল্লেখ করছেন যে মানুষ যারা কষ্টে চলছেন তাদের কষ্ট আরো বাড়লো, চাপ আরো বাড়লো। কেন, মানে কি বোঝাতে চাচ্ছেন? এই বিষয়টা এরকম যে আপনাকে যদি একটু পেছনে যাই তাহলে বিশেষ করে 2020 সালে যে করোনা মহামারী বিশ্বব্যাপী শুরু হলো তখন থেকেই আমাদের দেশ সারা বিশ্বে একটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল, মূল্যস্ফীতি ক্রমান্বয়ে বাড়ছিল। বাংলাদেশেও সেটার একটা অংশ ছিল। তারপর 2022-এর দিকে যখন আবার ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হলো সেখানে এই বিষয়টা আরও একটু মাত্রা পেল এবং তখন থেকে প্রায় 5 বছর এক ধরনের উচ্চ মূল্যস্ফীতি। আপনাকে যদি আরও সুনির্দিষ্ট করে বলি, প্রায় 2.5 বছরের বেশি সময় ধরে বাংলাদেশে সরকারি হিসাবেই 9% গড় মূল্যস্ফীতিটা 9%-এর বেশি। আর এই ইতিমধ্যেই বিভিন্ন গবেষণা সংস্থা যারা মূল্যস্ফীতি নিয়ে গবেষণা করেছে তাদের গবেষণায় কখনো কখনো 15-20% ছাড়িয়ে গেছে। সুতরাং বলতে গেলে গত 5 বছর থেকেই সাধারণ মানুষ দ্রব্যমূল্য নিয়ে খুব চাপের ভিতরে আছে, তাতে হিমশিম খাচ্ছে করতে। এই সব কিছু কেন্দ্র করেই আপনারা জানেন যে গত জুলাইতে বৈষম্য বিরোধী আন্দোলন এক পর্যায়ে সব কিছুর ক্ষোভ মানুষের, যে যেমন চাকরিতে বৈষম্য ছিল তেমন আয় বৈষম্য, তেমন আমরা খাওয়ার টাকা পয়সা জোগাড় করা কঠিনের সব কিছুরই ক্ষোভেই কিন্তু একটা পর্যায়ে 5ই আগস্ট গণ অভ্যুত্থান হলো এবং সরকার চেঞ্জ হলো। তো সাধারণত মানুষ আশা করছিল যে নতুন সরকার এক ধরনের তারা হয়তো কিছুটা স্বস্তি পাবে, এখানে দুর্নীতি কমবে, চাঁদাবাজি কমবে, সেই সুফলটা পাবে। কিন্তু সেই অর্থে এই ক্ষেত্রে তেমন সুফল পাওয়া যায়নি। এক ধরনের নাবিশ্বাসেই মধ্যেই ছিল দ্রব্যমূল্য নিয়ে। ঠিক এই মুহূর্তে সরকার, বর্তমান অন্তর্বর্তী সরকার গত বৃহস্পতিবারে 2টি অধ্যাদেশ জারি করে। সেখানে প্রায় 100টি পণ্যের উপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়ানো হয়। কোনো ক্ষেত্রে 5 থেকে 7%, কোনো ক্ষেত্রে আরও বেশি, কোনো ক্ষেত্রে ভ্যাট সম্পূরক শুল্ক দুটোই বাড়ানো হয়। তার মানে আপনার এর প্রভাবে এইসব পণ্যের তো দাম বাড়বেই, এর প্রভাবে বাংলাদেশের যেটা প্র্যাকটিস সেখানে অন্য পণ্যেও এর প্রভাব পড়ে, বাড়ে। এখন আমরা অর্থনীতিবিদদের সাথে কথা বলছিলাম, তারা বলছে যে আমাদের বাংলাদেশের সিস্টেমটা এমন যে অন্য প্রোডাক্টে যদি ভ্যাট বসেনি তাও বাড়বে, কিন্তু যদি বাড়ায় তাহলে সরকার যে সেটা খুব সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করতে পারছে এতদিন তাও দেখা যায়নি। সুতরাং এই 100টা পণ্য তো বটে, অন্য পণ্যেরও দাম বাড়ার একটা আশঙ্কা রয়েছে। সেই কারণে বলা হচ্ছে যে এতদিন যে চাপে ছিল সেই চাপটা আরও একটু বাড়লো। এমন একটা সময় ভ্যাট বাড়ছে, এই সময় আসলে কেন এই ভ্যাট বাড়াতে হলো আসলে? জি, ধন্যবাদ আপনাকে। আপনি জেনে থাকবেন আমাদের বাংলাদেশ বা সারা বিশ্বে একটা প্রচলন হলো যে একটা বছরের অর্থ বছরের বাজেট দেয় সরকার, এবং তার অনেক আগে থেকেই বিভিন্ন অংশীজন, ব্যবসায়ী, নাগরিক সমাজ, অর্থনীতিবিদ এবং যারা খাদ্য সরবরাহ করে এবং কৃষির প্রতিনিধি এবং ভোক্তার প্রতিনিধি নিয়ে বিভিন্ন সময় বাজেটের আগে আলোচনা হয় যে আমরা কি করব, কি করতে পারি। আমাদের দেশে প্রত্যেকটা দেশেরই রাষ্ট্র চালাতে একটা রাজস্ব দরকার হয়। রাজস্ব আপনার সাধারণ মানুষের কাছে নিতে হবে, কিন্তু কীভাবে নিবে, কোন পর্যায়ে নিবে, এই বিস্তারিত আলোচনা হওয়ার পর বাংলাদেশে জুনের ফার্স্ট উইকে সংসদে বাজেট উপস্থাপন করা হয়। তারপর জুলাইতে সেটা কার্যকর হয় সংসদে 1 মাস আলোচনার পর। এটা এই প্রক্রিয়া। কিন্তু এখন পরিবর্তিত প্রেক্ষাপট হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার দেশের একটা ক্রান্তিলগ্নে তারা দায়িত্ব নিয়েছেন, এবং আপনি জানেন ইতিমধ্যেই গত 15 বছরের বিভিন্ন শ্বেতপত্র, আমাদের অর্থনীতি শ্বেতপত্র প্রকাশ হয়েছে, সেখানে বিভিন্ন অনিয়ম দুর্নীতির কথা আছে। বিশেষ করে 28 লাখ কোটি টাকা পাচার হয়েছে সেরকম তথ্য আসে। অনেক ধরনের অর্থনীতি একটা ভঙ্গুর অবস্থা। সে কারণেই মূলত সেইটার পুঞ্জীভূত ক্ষোভেই তো গণ অভ্যুত্থান। সেই অবস্থা থেকে যখন দেশ চালাইতে আসছে সেখানে এখনও কিন্তু পূর্ণ সফলতা পায়নি এই সরকারও, বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি অর্থনীতির বিষয়গুলাই। তো এর ভিতরে আমরা কিন্তু গত সরকারই অর্থনীতি খুবই যখন সমস্যা হলো, বিশেষ করে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং ডলার সংকট তীব্র হলো এবং আমাদের অনেক পণ্য আমদানি করতে হয়, অনেক ডলারের বিনিময় হার অনেকটাই বেড়ে গেল। সব কিছু মিলে তখন 2023 সালে জানুয়ারিতে বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর সাথে ঋণ কর্মসূচিতে গেছে। সেই প্রথমে আমাদের ছিল
4.7 বিলিয়ন শর্তগুলো কি কি আছে আসলে? ডলার ছিল। তারা অনেকগুলো শর্ত দেয় যে কোনো দেশে, কারণ হলো তারা কিন্তু এমনি এমনি শর্ত দেয় না, কারণ তারা যে ঋণটা দিচ্ছে তারা ঋণটা ব্যাক পেতে চায়, সে কারণে একটা অর্থনীতিতে সংস্কার, অর্থনীতি যে শক্তিশালী হয় সেই কারণে তারা একটা সব দেশের জন্য শর্ত দেয়, একটা না অনেকগুলো, এখানে প্রায় 35, 36, 37 এরকম, এবং প্রতিটা কিস্তির আগে কিছু কিছু শর্ত মানতে হয়। যেমন আপনার ট্যাক্স জিডিপি রেশিও বাড়াইতে হবে, মানে রাজস্ব বাড়াইতে হবে, এটা সব দেশেরই জন্য প্রয়োজন, শুধু IMF না, অর্থনীতি বাংলাদেশের অর্থনীতিবিদরাও করেন। তারপর আরও কিছু সংস্কার করতে হবে, বিভিন্ন ধরনের দুর্নীতি কমাইতে হবে, এ ধরনের মেলা ধরনের শর্ত দেয়। এখন রিজার্ভের যে আমাদের একবারে রিজার্ভের মাত্রাটা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ যে মজুরটা কমে যাচ্ছিল সেটা কীভাবে বাড়ানো যায়, এইসব বিষয়ে তারা ব্যাংক খাত সংস্কার, আর্থিক খাত সংস্কার, ভর্তুকি একটা অনেক ডিসম্যানে, এগুলো কি এই ধরনের শর্ত ছিল। তো এতদিন IMF-এর একটা শর্ত ছিল যে রিজার্ভের বিষয়টা তারা খুব বাধ্যতামূলক ছিল, কিন্তু এই রাজস্ব বাড়ানোর বিষয়টা তারা শর্ত ছিল, কিন্তু এটা অনেকটা এতদিন শিথিল ছিল। কিন্তু গত 3 কিস্তি যে আমরা পেয়েছি IMF-এর লোন থেকে, সেই 3 কিস্তিতেই আমরা IMF-এর শর্ত অনুযায়ী রাজস্ব আহরণ করতে পারিনি। সুতরাং গত কিছুদিন আগে IMF-এর একটা প্রতিনিধি দল এসেছিল 4র্থ কিস্তি দেওয়ার জন্য, এবং সেখানে আমাদের এই ভঙ্গুর অর্থনীতিকে একটু শক্তিশালী করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে আরও $3 বিলিয়ন চাওয়া হয়েছিল, কিন্তু সেখান থেকে তারা 3 বিলিয়ন না, কিছুটা বাড়িয়ে 5.3 বিলিয়ন বাড়িয়েছে, মানে সামথিং 75 মিলিয়ন মতো বাড়িয়েছে আর কি, 75 মিলিয়নে 75 কোটি ডলারের মতো বাড়িয়েছে। কিন্তু এর জন্য তাদের বাড়তি শর্ত হইল যে এখন থেকে তাদের রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা বা যে শর্ত দেয় সেটা তাদের বাধ্যতামূলক করতে হবে। মানে এতদিন যে প্রতিনিধি দল আসতো তাদের সাথে আলোচনা করে এটা সমাধান করা যেত, কিন্তু এখন যদি আমরা এই রাজস্ব আহরণে ব্যর্থ হই তাহলে IMF-এর বোর্ড মিটিংয়ে অব্যাহতি চাইতে হবে, এটা অনেক একটু সময় সাপেক্ষ বা অনেক কঠিন বিষয়। সেই কারণে আমাদের রাজস্ব বাড়ানোর একটা চাপ আছে, এই অন্তত 12,000 কোটি টাকা রাজস্ব বাড়াইতে হবে। এই সব পণ্য থেকে সরকার নির্ধারণ করেছে যে 12,000 কোটি টাকা রাজস্ব বাড়বে। এই ভ্যাট যেটা বাড়লো, কোন কোন পণ্যে আসলে এখন দাম বাড়বে বা কমবে? এখানে মোটামুটি আমরা সব ধরনের প্রায় 100টা পণ্যর বিষয়গুলো আছে, তো আমি তো সব বলা যাবে না, আমি কিছু বলি। যেমন ভ্যাটের বিষয়, যে পোশাক, আপনি শার্ট কিনবেন একটা ব্র্যান্ডের দোকানে, সেখানে এতদিন 7.5% ছিল, সেটা 15% করা হয়েছে। রেস্তোরাঁয় খাওয়ার ক্ষেত্রে 5% টাকায় থেকে 5% থেকে 15% করা হয়েছে। মিষ্টির ক্ষেত্রে 7.5% থেকে 15% করা হয়েছে। টিস্যুর ক্ষেত্রে 7.5% থেকে 15% করা হয়েছে। LP গ্যাস যেটা রান্নায় ব্যবহার হয় সেখানে 5% থেকে 7.5% করা হয়েছে। এরকম আচার, চাটনি, সস এ ধরনের থেকেও 5 থেকে 15% করা হয়েছে। চশমার ফ্রেম বা গ্লাস এ ধরনের ক্ষেত্রে 5 থেকে 15% করা হয়েছে। দেশের অভ্যন্তরে আপনি যদি বিমানে যান, এতদিন ছিল 500 টাকার একটা ছিল ভ্রমণ কর, সেটা এখন করা হয়েছে 700 টাকা। এশিয়া মহাদেশে 2,000 টাকা ছিল, সেটা 2,500 টাকা করা হয়েছে। আবার সম্পূরক শুল্ক কিছু দেখা হয়েছে, যেমন আপনি সব থেকে আমরা মোবাইল ফোন ব্যবহার করি, সেখানে এমনিতেই এতদিন পর্যন্ত যে আমাদের মোবাইলের যে কর সবচেয়ে সেটা অনেক বেশি ছিল, সেখানেও 20% থেকে বাড়িয়ে 23% করা হয়েছে, আরও বাড়ানো হয়েছে। তারপর ফলের রসে 10% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। ইভেন ওষুধ সরবরাহ ক্ষেত্রেও একটা ভ্যাট বাড়ানোর কথা বলা হয়েছে। শিশু খাদ্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় ব্যবহার হয় অনেক ধরনের পণ্যেই ভ্যাট এবং সম্পর্ক শুল্কর আওতাটা মানে এটা বাড়ানো হয়েছে। এভাবেই এই বাস্তবায়ন হলে এসব পণ্যের দাম বাড়ার আশঙ্কা থাকে। এর আগে তো এরকম হয়েছে কিনা বাংলাদেশে কখনো? খুব অল্প কিছু সংখ্যক 2-1টা পণ্যে কমানো বাড়ানো এটা হতেই পারে। কোনো পণ্য যদি বাইরে, অনেক সময় হয় যে বাংলাদেশ থেকে মানে অন্য পার্শ্ববর্তী দেশের তুলনায় বাংলাদেশে কম, তখন সে দেশ থেকে পাচার হয়ে যাবে, এই ধরনের ক্ষেত্রে অনেক 2-1টা কেস হয়। কিন্তু মাঝপথে এরকম মানে এত ম্যাসিভ আকারে এ ধরনের পরিবর্তন খুব একটা দেখা যায়নি। তবে আইন অনুযায়ী সরকার চাইলে করতে পারে, আইনে কোনো বাধাবধিত নাই, কিন্তু এটা একটু অনেকটা মানে এক্সেপশনাল কেস হিসেবে দেখা যায়। কারণ আর এটা তো আসলেই আমি সরকারের পক্ষ থেকে একটু জানতে চাইছিলাম কেন এটা হলো। তাদের কথা হলো এটা যে তাদের তো এখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার একটা অবস্থা। তারা কি বলে, বেশ কিছু সম্প্রতি সময়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে যে আপনার চাল 63% থেকে শুল্ক কমিয়ে 3% নামিয়েছে, যেমন ভোজ্য তেল, চিনি,
খেজুর, বেশ কিছু এই ধরনের বেশ কিছু এতে কয়েক হাজার কোটি টাকা সরকার রাজস্ব হারাবে। আমরা এখন IMF এর হয়তো $5.3 বিলিয়ন একটা ঋণ কর্মসূচি, এখানে IMF যদি কোনো কারণে আমাদের না দেয় তাহলে হলো অন্য যে দাতা সংস্থা তারাও আমাদেরকে সহযোগিতা থেকে ফিরিয়ে নেবে, কারণ এটা আন্তর্জাতিক প্র্যাকটিস। IMF সব কিছু দেখে বিবেচনা করে প্রতি কিস্তি ছাড়ার আগে তারা প্রতিনিধি এসে সব মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়। সুতরাং শুধু আর আমাদের দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে, আমাদের বৈদেশিক মুদ্রার চাপ যে লেনদেন ভারসাম্য আনতে আমাদের এই ঋণগুলো আরও প্রয়োজন আছে। সব কিছু মিলিয়ে এক পর্যায়ে সরকার এ ধরনের সিদ্ধান্ত ঋণের যেমন প্রয়োজন আছে এমন মানুষের বেঁচে থাকারও প্রয়োজন আছে। যারা কষ্টে আছে তাদের কথা বলছেন, সেই মানুষগুলো আপনার কাছে কি জানিয়েছে? তারা তো ভ্যাট নিয়ে আতঙ্কিত কিনা, বা 100 পণ্য একটা বড় একটা অঙ্ক এটা বাড়ছে, তারা কি মানে খুশি এটা নিয়ে নাকি কি অবস্থা? ওইটা তো অবশ্যই খুশি হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমি এমনি চাপে আছি। আমি বেতন পাই যা, তার থেকে আমার অন্তত 10-20 হাজার টাকা, প্রতিটা মানুষের কথা বলছি, বেশি হইলে হয়তো কোনো রকম চলতে পারতো। সে অনেক কাটছাট করে, অনেক ক্ষেত্রে পুষ্টিকর খাবার না খেয়ে, অনেক ক্ষেত্রে শিশুর খাবার কমায় দিয়ে, মানে সবাই এটা কাটছাটের ভিতরে সুতরাং আছে। এর ভিতরে বাড়তি খরচ হবে, এটা তো খুশি হওয়ার কোনো সুযোগ নাই। তাদের সবারই আতঙ্ক, এবং তারা তাদের একটা আফসোসও বা হতাশাও, কারণ তারা চাইছিল যে এত মানুষ জীবন দিয়ে একটা নতুন সরকার করলো, হয়তো এই সরকার দুর্নীতি বলেন, চাঁদাবাজি বলেন, সরবরাহ ব্যবস্থা উন্নত করে বলেন, যেভাবে হোক কিছুটা স্বস্তি দিবে। সেই স্বস্তির বদলে বাড়তি ভ্যাট তাদেরকে তো আতঙ্কগ্রস্ত করছে যে তারা সামনের দিকে এটাকে কিভাবে মোকাবেলা করবে। সাধারণ মানুষের কথা সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে, প্রশ্ন করেছিলেন কিনা আপনি? না, এর আগে সরকারের পক্ষ থেকে না, সরকারের আমাদের অর্থ উপদেষ্টা, বিশ্লেষকরাই বা কি বলছেন? এর আগে অর্থ উপদেষ্টার সাথে বলা হয়েছিল এই বিষয়টা নিয়ে কথা বলে, কারণ এটা তো গত কয়েকদিন থেকে আলোচনা চলছে। তিনি বলছিলেন আসলে আমরা তো একবারে নিত্যপূর্ণ, যে আমি এতক্ষণ যেগুলো বললাম যে ভ্যাট কমালছে বা শুল্ক কমানো হয়েছে, সেগুলো কমিয়েছি, সুতরাং এই আমাদের নিয়ন্ত্রণ। কিন্তু এইসব আমাদেরও তো আবার অর্থর দরকার, না তো দেশ চলবে না এত ঘাটতি অর্থায়নে। সুতরাং এই ক্ষেত্রে খুব বেশি মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না, কিন্তু অর্থনীতিবিদরা বলছে যে না, এখানে যেসব জিনিসগুলোর নাম অন্তত আমি বললাম তাদেরও একই কথা, যেসব মানুষ খুবই প্রয়োজন এবং এটা নিত্য প্রয়োজনীয় পণ্যই, সুতরাং এক্ষেত্রে ওইটা বলার কোনো অবকাশ নাই। এবং অর্থনীতিবিদ বা সাধারণ মানুষের আরেকটা উদ্বেগ হচ্ছে যে কিছু পণ্যে যদি ভ্যাট বসে তাহলে অন্য যেগুলো ভ্যাট বসানো হয়নি বাংলাদেশের প্রেক্ষাপটে সেগুলো তো বাইরে যায়। এটা একটা খুব খারাপ অবস্থা, একটা বাজারে বড় ধরনের একটা ইম্প্যাক্ট করবে। আমি একটা ছোট উদাহরণ দিলে, গতকালকে আমার এক সহকর্মী পানের দোকানে গেছে, সেও নাকি আগের 80 টাকার পান এখন 100 টাকা চাইছে, কারণ সে বলছে যে ভ্যাট বসালছে, সব কিছুরই দাম বেড়ে গেছে, আমরা তো দাম না বাড়িয়ে পাচ্ছি না। দর্শক, আসলে আমরা জানাচ্ছিলাম যে কষ্টে চলা মানুষের চাপ আরও বাড়লো, কেন বাড়লো, কিভাবে বাড়লো এবং কোন কোন পণ্যে আসলে এই ভ্যাট আরোপ করা হতে পারে সেসব নিয়ে কথা বললাম। সংবাদ পর্যালোচনায় এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা ঝর্ণাধারায়।